not get involved with this. I'm not scared of you, Dave. I'll stay forever. সিনেমার শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যে তার রুমে বসে আছে। তার ঘাড়ের পেছনে একটি পোকামাকড়ের ট্যাটু দেখা যায় এবং সে ল্যাপটপে সেই পোকা সম্পর্কেই খোঁজ করছিল। হঠাৎ তার মা পিছন থেকে বন্দুক তাক করে তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তুমি তোমার ভাইকে কেন মেরেছ? ছেলেটি বলে, মা আমি কিছুই করিনি, আমার ভেতরে একটা দানব আছে, সে আমাকে দিয়ে এসব করিয়েছে। কিন্তু তার মা সেটা বিশ্বাস করে না। সে বলে, না, এসব তুমিই করেছো। ঠিক তখনই ছেলেটি তার মায়ের উপর আক্রমণ করতে যায়। তার চোখ পুরো কালো হয়ে যায়। তখন তার মা তাকে গুলি করে দেয় আর ছেলেটির সেখানেই মৃত্যু হয়। এরপর মা ভেঙে পড়ে কাঁদতে থাকে, কারণ সে তার 2 সন্তানকেই হারিয়েছে। এমন সময় সেখানে থাকা ছেলেটির লাশ হঠাৎ কেঁপে ওঠে। তার মুখ অস্বাভাবিকভাবে বড় হয়ে খুলে যায়, চোখ সম্পূর্ণ কালো হয়ে যায় এবং তার গলার ভেতর কিছু নড়াচড়া করতে দেখা যায়। তারপর সেই জিনিসটি তার মুখ দিয়ে বের হয়ে আসে, যেটা ছিল সেই পোকা। কিন্তু এটা কোনো সাধারণ পোকা নয়, বরং এক ভয়ঙ্কর সত্তা যা আগেই সেই ছেলেটিকে ভর করেছিল। এখন আমরা সেই পোকার দৃষ্টিকোণ থেকে দেখি। প্রথমে সে সেই ছেলেটির মাকে কাঁদতে দেখে, তারপর ছেলেটির লাশের দিকে তাকায় এবং তারপর বারান্দা দিয়ে বাইরে বের হয়ে আকাশে উড়ে যায় তার পরবর্তী শিকার খুঁজতে। এখানেই মুভির ইন্ট্রো শেষ হয়। এরপর গল্পটি চলে আসে ক্যারোলিন নামের এক মেয়ের দিকে। ক্যারোলিন চুপি চুপি তার ঘরে জানালা দিয়ে বের হয়ে পাশে থাকা সিঁড়ি বেয়ে নিচে নামে এবং একটি দোকানে গিয়ে তার বন্ধু মার্নির সঙ্গে বসে আইসক্রিম খাচ্ছিল। মার্নি তাকে জিজ্ঞাসা করে, তুমি কাল স্কুলে আসোনি কেন? ক্যারোলিন জানায় তার বাবা মারা গেছেন। মার্নি দুঃখ প্রকাশ করে এবং জানতে চায় কি হয়েছিল। তখন ক্যারোলিন বলে তার বাবা হুইল চেয়ারে ছিলেন এবং নিজেই সিঁড়ি থেকে পড়ে আত্মহত্যা করেছেন। এরপর সে মার্নিকে বলে তার জন্য সায়েন্স প্রজেক্টটা করে দিতে। মার্নি রাজি হয়ে যায় আর ক্যারোলিন খুশি হয়ে তাকে ধন্যবাদ দেয়। এরপর ক্যারোলিন লক্ষ্য করে মার্নির জামার হাতা কাটা কাটা। তখন মার্নি বলে এটা তার পোষা খরগোশের কাজ। কিছুক্ষণ পর তারা জানালা দিয়ে একটি পুরনো ওয়াটার টাওয়ার দেখতে পায়। ক্যারোলিন মার্নিকে জিজ্ঞাসা করে সে কি কিছু ভয়ঙ্কর দেখতে চায়। তারপর তাকে নিয়ে সেই টাওয়ারের দিকে যায়। জায়গাটা চারদিক থেকে বন্ধ ছিল এবং বাইরে সতর্কবার্তা দেওয়া ছিল যে এখানে আসা বিপজ্জনক। কিন্তু তারা ফেন্স কেটে ভিতরে ঢুকে পড়ে। মার্নি একটু ভয় পেলেও শেষে সেও ঢুকে যায়। এরপর তারা টাওয়ারে উঠতে শুরু করে এবং একসময় একদম উপরে পৌঁছে যায়। মার্নি নিচে তাকে ভয় পাচ্ছিল, কিন্তু ক্যারোলিন আরও উপরে উঠে পানির ট্যাঙ্কের উপর উঠে যায় এবং বলে কিছুদিন আগে এখানে 3টি বাচ্চা এই ট্যাঙ্কে ডুবে মারা গিয়েছিল, তাই এখন কেউ এখানে আসে না। মার্নি ভয় পেয়ে বলে চলো এখান থেকে চলে যাই। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্যারোলিনের মা জানেই না যে তার মেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তার এক বান্ধবী এসে তার সঙ্গে কথা বলছিল নতুন চাকরি নিয়ে। সে বলে চাকরিটা ভালো লাগছে না। ঠিক তখনই ক্যারোলিন বাড়ি ফিরে আসে। তার মা জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে? সে বলে ঘরে দম বন্ধ লাগছিল, একটু বাইরে গিয়েছিলাম। এরপর তার মা বান্ধবীকে বলে স্বামীর মৃত্যুর পর তার ছেলে ডন কথা বলাই বন্ধ করে দিয়েছে আর মেয়ে এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। তখন তার সেই বান্ধবী বোঝায় সবাই একভাবে দুঃখ সামলাতে পারে না। রাতে তারা সবাই একসঙ্গে খেতে বসে। মা ডনকে কথা বলাতে চেষ্টা করছিল, ক্যাচআপ লাগবে কিনা জিজ্ঞাসা করছিল। ডন কিছু না বলেই শুধু মাথা নাড়ে। মা চায় সে মুখে বলুক, কিন্তু সে পারে না। ক্যারোলিন বিষয়টা লক্ষ্য করে এবং তার মাকে থামতে বলে, কিন্তু মা জোর করতে থাকে। তখন ক্যারোলিন নিজে বলে মা আমাকে ক্যাচআপটা দাও তো, এবং সেটা নিয়ে ডনের হাতে দেয়। এরপর রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি ক্যারোলিনের ঘরের জানালা খোলা ছিল আর সেখান দিয়ে সেই ভয়ঙ্কর পোকাটি ভিতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে তার বিছানার উপর দিয়ে হেঁটে ক্যারোলিনের দিকে এগোতে থাকে। তারপর সেই পোকা উড়ে এসে ক্যারোলিনের থুতনিতে উঠে পড়ে এবং সেখান থেকে তার মুখের ভিতর ঢুকে যায়। হঠাৎ করেই ক্যারোলিনের অদ্ভুত লাগতে শুরু করে। সে উঠে বসে এবং স্পষ্টভাবে অনুভব করতে থাকে যে তার গলার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। সে ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজাটা লক ছিল। সে দরজায় ধাক্কা দিতে থাকে আর এই সময়টাতেই সেই পোকাটা তার শরীরের ভেতরে আরো গভীরে ঢুকে যেতে থাকে, যার ফলে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।
দরজায় ধাক্কার শব্দ ডন সম্ভবত শুনেছিল, তাই সে দেখতে আসে। কিন্তু ঠিক তখনই ক্যারোলিন হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে। এতে ডন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, আর ক্যারোলিন আবার অজ্ঞান হয়ে পড়ে থাকে। পুরো রাত সে এভাবেই পড়েছিল। সকালে তার জ্ঞান ফেরে। সে অবাক হয়ে ভাবে, আমি এখানে কেন পড়ে আছি? বাইরে এসে দেখে বাড়িতে কেউ নেই। তার মা টেবিলে নাস্তা রেখে একটি নোট দিয়ে গেছে। সে ডনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। ক্যারোলিন নাস্তা খেয়ে স্কুলে চলে যায়। ক্লাসে তার বন্ধু মার্নি তার পিছনের সিটে বসেছিল। মার্নি তাকে জিজ্ঞাসা করে, তুমি এই ট্যাটুটা কবে করালে? ক্যারোলিন অবাক হয়ে বলে, কোন ট্যাটু? কাঁধে তাকিয়ে সে দেখে সেই একই পোকা, যেটা তার চামড়ার ভেতরে আছে, কিন্তু বাইরে থেকে দেখতে ট্যাটুর মতোই লাগছে। সে অবাক হয়ে সেটা দেখছিল। তখনই টিচার তাকে ধমক দেয়, মন কোথায় তোমার? বলো তো আমি কি পড়াচ্ছিলাম? কিন্তু ক্যারোলিন উল্টা টিচারকেই অপমান করে বসে। এতে টিচার খুব বিরক্ত হয়, যদিও তখন সে কিছুই বলে না। পরে যখন সে বাড়িতে লাঞ্চ করছিল, তখন স্কুল থেকে ফোন আসে এবং টিচার তার বিরুদ্ধে অভিযোগ করে। এতে তার মা খুব রেগে যায়। মা তাকে বকাঝকা করে, তুমি তোমার টিচারের সাথে এমনভাবে কথা বলো? কিন্তু ক্যারোলিন উল্টা মায়ের সাথেও খারাপ ব্যবহার করে। সে বলে, আমাকে কি করতে হবে সেটা তোমাকে বলে দিতে হবে না। এতে তার মা আরো রেগে যায় এবং বলে, এটা আমার বাড়ি, এখানে আমার কথাই চলবে। এতে ক্যারোলিন এতটাই রেগে যায় যে সে খাবার ফেলে চলে যায়। এরপর আমরা দেখি ক্যারোলিনের মায়ের সেই বান্ধবী যে কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তার নাম হচ্ছে মেই। পথে সে কিছু অদ্ভুত দেখে। একটা মোড়ে কেউ অস্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল। কাছে গিয়ে দেখে সেটা তো ক্যারোলিন। সে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল, যেন পজেসড হয়ে গেছে। মেই তার কাছে গিয়ে ডাকলেও সে কোনো সাড়া দেয় না। একেবারে মূর্তির মতো দাঁড়িয়েছিল, আর তার হাতে একটা ডিভাইস ছিল। হঠাৎ করে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর দৃশ্য কাট হয়ে দেখা যায় ক্যারোলিন বাড়িতে ফিরে এসেছে এবং এখন স্বাভাবিক আছে। তার মা তাকে গোসল করাচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল, তোমার কি কিছুই মনে নেই? তুমি সেখানে কি করছিলে? ক্যারোলিন বলে, না মা, আমার কিছুই মনে নেই। তারপর তার মনে পড়ে তার কাঁধের ট্যাটু দেখে মা হয়তো বকবে, তাই সে আগে থেকে বলে দেয়, মা আমি ওই ট্যাটুটা করাইনি। কিন্তু তার মা অবাক হয়ে বলে, কোন ট্যাটু? তখন ক্যারোলিন কাঁধে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। সে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। মেয়ে সেই ডিভাইসটা হাতে নিয়ে বসেছিল এবং কিছু ভাবছিল। তখন মেয়ে জিজ্ঞাসা করে, ক্যারোলিন কি ঘুমিয়ে গেছে? জুলস বলে, হ্যাঁ। তারপর সে ডিভাইসটা দেখিয়ে বলে, এটা ওর হাতেই ছিল। জুলস বলে, আমি কিছুই বুঝতে পারছি না, এমন তো আগে কখনো হয়নি। মেয়ে ধারণা করে হয়তো ক্যারোলিনের ঘুমের মধ্যে হাঁটার সমস্যা হয়েছে, আর আশা করে এটা হয়তো সাময়িক। এরপর জুলসকে জিজ্ঞাসা করে ডন সম্পর্কে ডাক্তার কি বলেছে। তখন জুলস চুপ হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। মেয়ে তাকে সান্ত্বনা দেয়। এরপর পরের দিন জুলস তার মেয়ে ক্যারোলিনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে তার মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়, কিন্তু কিছুই অস্বাভাবিক পাওয়া যায় না। সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু যখন সে মেশিন থেকে বের হয়, ডাক্তার তার পা দেখে বলে, ওয়াও, সুন্দর ট্যাটু। তখন দেখা যায় সেই পোকাটা তার পায়ের চামড়ার নিচে আছে। অর্থাৎ পোকাটা তার শরীরের ভেতরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে এবং বাইরে থেকে সেটা ট্যাটুর মতো দেখাচ্ছে। তখন ক্যারোলিন বুঝতে পারে এটা কোনো ট্যাটু না, কারণ ট্যাটু এভাবে নড়ে না। তার শরীরের ভেতরে কিছু একটা ঢুকে আছে। এটা বুঝে সে খুব ভয়ে পড়ে যায়, কিন্তু এখনো সে কাউকেই কিছুই বলে না। এরপর আমরা দেখি ক্যারোলিন রাতে সেই পুরনো ওয়াটার টাওয়ারে উঠেছে এবং ট্যাঙ্কের ঢাকনা খোলা। সে ভেতরে তাকাতেই হঠাৎ দুটো ভয়ঙ্কর হাত বেরিয়ে এসে তাকে ধরে পানির নিচে টেনে নেয়। কিন্তু পর মুহূর্তেই সে ঘুম থেকে জেগে ওঠে। এটা আসলে তার দুঃস্বপ্ন ছিল। পরের দিন স্কুলে পরীক্ষা চলছিল, কিন্তু ক্যারোলিন কিছুই বুঝতে পারছিল না। সামনে বসা একটি মেয়ে বারবার তার ইনহেলার ব্যবহার করছিল। এতে ক্যারোলিন বিরক্ত হয়ে টিচারকে বলে, ম্যাম, এই মেয়ে আমাকে বিরক্ত করছে, এর থেকে তো এর মরে গেলেই ভালো হতো। তারপর সে মেয়েটির চুল ধরে টেনে তার কাঁধে পেন ঢুকিয়ে দেয়, রক্তাক্ত করে ফেলে। কিন্তু হঠাৎ সে বাস্তবে ফিরে আসে। সবকিছু আগের মতোই স্বাভাবিক ছিল। আসলে এগুলো শুধু তার মনের ভেতরেই চলছিল। এরপর তার বমি বমি লাগে এবং সে দৌড়ে বাথরুমে গিয়ে বমি করে। আয়নার সামনে দাঁড়িয়ে সে বলে, আমার ভেতরে এটা কি? তুমি কে? তখন সে দেখতে পায় সেই পোকাটা তার শরীরের ভেতরে নড়াচড়া করছে এবং শার্টের পাশ দিয়ে বের হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এটা দেখে ক্যারোলিন ভীষণ ভয় পেয়ে যায়। এটা কি হচ্ছে? ঠিক তখনই তার বন্ধু মার্নি তাকে দেখতে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? তখন ক্যারোলিন বলে, দোস্ত, আমার ট্যাটু নড়াচড়া করছে, মনে হচ্ছে আমার ভেতরে কোনো ডিমন ঢুকে গেছে। এটা শুনে মার্নি অবাক হয়ে যায়। তারপর সে নিজের গলার ক্রসটা খুলে ক্যারোলিনের সামনে ধরে বলে, না,
আমার তো মনে হয় না যদি সত্যি তোমার ভেতরে ডিমন থাকতো তাহলে এই ক্রস দেখে কোনো না কোনো রিয়াকশন দিত, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। তবুও ক্যারোলিন সন্তুষ্ট হয় না, কারণ সে নিজের চোখে দেখেছে জিনিসটা তার শরীরের ভেতরে নড়ছে। তাই সে নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো ডিমন এবং সেটা তাকে পুরোপুরি ভর করেছে। এরপর সে চার্চে যায়। বন্ধুরা, ক্যারোলিন আর তার পরিবার নাস্তিক, তাই এটা তার জীবনে প্রথমবার চার্চে যাওয়া। সেখানে গিয়ে সে ফাদারের সঙ্গে কথা বলে। ফাদার প্রথমে বলে হেল পিউরেস্ট মেরি, কিন্তু ক্যারোলিন চুপ থাকে। ফাদার আবার বলেন, তখন ক্যারোলিন বলে, ফাদার আমি জানি না কি বলতে হয়, আমি তো নাস্তিক, এই প্রথম এখানে এসেছি। ফাদার জিজ্ঞাসা করেন, তাহলে তুমি আমার কাছে কি চাও? তখন সে বলে, ফাদার আমাকে সাহায্য করুন, আমাকে একটা ডিমন ভর করেছে, প্লিজ এটাকে বের করে দিন, আমার উপর এক্সোসিজম করুন। কিন্তু ফাদার বিশ্বাস করেন না। তিনি মনে করেন যদি সত্যিই এমন কিছু হতো তাহলে সে এত সহজে চার্চে ঢুকতে পারত না। তার ধারণা হয় হয়তো কোনো হরর সিনেমা দেখে মেয়েটার মাথায় এসব ঢুকেছে, তাই তিনি তাকে বাড়ি পাঠিয়ে দেন এক নানের সঙ্গে। বাড়িতে এসে তার মা যখন তাকে নানের সঙ্গে দেখে তখন অবাক হয়ে যায়। পরে সে জানতে পারে সে চার্চে গিয়ে বলেছে তার ভেতর ডিমন ঢুকেছে এবং এক্সোসিজম করতে বলেছে। তখন তার মা নানের কাছে ক্ষমা চেয়ে বলে তার বাবার মৃত্যুর পর থেকে ও একটু মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই এমন অদ্ভুত আচরণ করছে। নান বিষয়টা বুঝে নেয় এবং বলে কোনো সমস্যা নেই, বাচ্চা তো এর কারণেই। এরপর তার মা তাকে চা খাওয়ার প্রস্তাব দেয় এবং রান্নাঘরে চলে যায়। এদিকে নানের চোখ পড়ে তাদের ফ্যামিলি ফটোর দিকে। সে সেটা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ উপর থেকে ধূপধাপ শব্দ আসে। নান দৌড়ে উপরে যায় এবং দেখে ডন ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করে কি হয়েছে। ডন উপরের দিকে ইশারা করে। নান তাকিয়ে দেখে ক্যারোলিন দেয়ালে উঠে অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। এটা দেখে সে এগিয়ে যায়। ঠিক তখনই তার মাও সেখানে আসে এবং দুজনেই হতভম্ব হয়ে যায়। হঠাৎ করে ক্যারোলিন উপর থেকে নানের উপর পড়ে যায় এবং সবুজ রঙের বমি করে দেয়। এটা দেখে তার মা দৌড়ে এসে তাকে ধরে। তখন ক্যারোলিন প্রায় অজ্ঞান অবস্থায় ছিল। নানও উঠে দাঁড়ায় এবং তারা মিলে তাকে বিছানায় শুইয়ে দেয়। তার শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যাচ্ছিল। নান লক্ষ্য করে ডন খুব ভয় পেয়ে গেছে। তখন তার মা তাকে নিয়ে বাইরে চলে যায়। এরপর নান রুম থেকে বের হয়ে বলে এগুলো ডিমনিক পজিশনের লক্ষণ। আপনার মেয়ে ঠিকই বলেছিল, সে সত্যি পজেসড। এটা শুনে তার মা ভেঙে পড়ে এবং অনুরোধ করে প্লিজ কিছু করুন, এক্সোসিজম করুন। কিন্তু নান বলে দুঃখিত, এটা আমার কাজ না, এটা একজন প্রিস্টের কাজ। তখন মা বলে তাহলে দ্রুত তাকে ডাকুন। কিন্তু নান জানায় ফাদারের শরীর ভালো না, তার ক্যান্সার হয়েছে, তাই তিনিও সাহায্য করতে পারবেন না। এরপর নান যখন চার্চে ফিরে যায় সে দেখে ফাদার মেঝেতে পড়ে আছেন। সে ভয় পেয়ে তার নিঃশ্বাস পরীক্ষা করে, বেঁচে আছেন বুঝে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ক্যারোলিন এক লোকের ভিডিও দেখছিল যেখানে সে দাবি করছে তার বিশেষ ক্ষমতা আছে। তার শরীর নাকি আত্মা ও ডিমনদের জন্য কন্টেইনার হিসেবে কাজ করে। সে নাকি অন্যের শরীর থেকে ডিমন বের করে নিজের শরীরে নিতে পারে এবং তাতে তার কিছুই হয় না। এই ভিডিও দেখার সময় হঠাৎ ক্যারোলিন অনুভব করে তার হাতে কিছু নড়ছে, সেই পোকাটি। সে দ্রুত লাইট জ্বালিয়ে দেখে, কিন্তু তখন আর কিছুই দেখা যায় না, না হাতে না কাঁধে। কিন্তু এবার সে গালে কিছু অনুভব করে, কারণ সে পোকাটা এখন তার গালে চলে গেছে। সে দৌড়ে বাথরুমে গিয়ে আয়নায় দেখে সেটা সত্যি তার গালের ভেতর নড়ছে। তখন সে একটি নেল কাটারের ছুরি নিয়ে নিজের গালের দিকে তোলে, আর ঠিক এখানেই দৃশ্য কেটে যায়। এদিকে তার মা কিছুই জানতো না সে নিজের রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা শব্দ শুনে উঠে পড়ে এবং ক্যারোলিনকে খুঁজতে যায়। রুমে না পেয়ে বাথরুমে গিয়ে সে দেখে নেল কাটারের ছুরি, টিস্যু, বেসিন সব জায়গায় রক্ত লেগে আছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। তারপর নিচে গিয়ে যা দেখে তা কোনো মায়ের জন্যই সহ্য করা কঠিন। ক্যারোলিন হাতে বড় একটা ছুরি নিয়ে বসে আছে এবং নিজের শরীরের বিভিন্ন জায়গায় কেটে ফেলেছে যেন সেই পোকাটাকে সে বের করতে পারে। মাকে দেখে সে কাঁদতে শুরু করে। তার মা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর ক্যারোলিন তার মায়ের কোলে মাথা রেখে ভেঙে পড়ে কাঁদতে থাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা জিজ্ঞাসা করে তুমি এটা কি করলে? তখন ক্যারোলিন বলে আমি নিজেকে মারতে চাইনি মা, আমি বাঁচতে চাই, ওই জিনিসটা বের করার জন্যই করেছি। এরপর সে ডনের কথা জিজ্ঞাসা করে। তখন জুলস বলে সে বাড়িতেই আছে এবং মেই তার দেখাশোনা করছে। এরপর যখন ক্যারোলিন হাসপাতাল থেকে ছাড়া পায় এবং তারা বের হচ্ছিল তখন সেখানে নানের সঙ্গে দেখা হয়, কারণ ফাদারও একই হাসপাতালে ভর্তি ছিলেন।
জুলস নানের কাছে জিজ্ঞাসা করে এখন ওনার অবস্থা কেমন। নান জানায় অবস্থা খুব সিরিয়াস, ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে। তারপর সে বলে ক্যারোলিনের জন্য আমি বিশপের সঙ্গে কথা বলে দেখব, কিন্তু কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। এরপর সে জুলসকে একটি বাইবেল দিয়ে বলে কঠিন সময়ে এটা আমাকে সাহায্য করে, আপনি এটা রেখে দিন। জুলস তাকে ধন্যবাদ জানিয়ে সেটা নিয়ে নেয়। তারপর জুলস ক্যারোলিনকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথে ক্যারোলিন তার মাকে বলে আমি হাল ছাড়ব না, এর সঙ্গে লড়ব। তার মা বলে তুমি একা না, আমরা একসাথে লড়ব। অন্যদিকে নান বিশপের সঙ্গে কথা বলে সাহায্যের জন্য কাউকে পাঠাতে অনুরোধ করে, কিন্তু বিশপ জানতে চায় মেয়েটার পরিবার কি ক্যাথলিক। নান জানায় তারা কোনো ধর্মেরই না, তারা নাস্তিক। তখন বিশপ সরাসরি না করে দেয় এবং বলে আমরা এতে জড়াতে পারবো না, তুমিও এই ব্যাপারে আর জড়িও না, শুধু ফাদারকে সহায়তা করো। নান বাধ্য হয়ে রাজি হলেও ভেতরে ভেতরে সে খুব কষ্ট পায় যে সে ওই মেয়েটির জন্য কিছুই করতে পারছে না। এদিকে ক্যারোলিন সেই লোকটিকে বাড়িতে ডেকে আনে যে দাবি করেছিল সে নাকি ডিমন বা যে কোনো আত্মাকে নিজের শরীরে নিতে পারে। লোকটি প্রথমে বাড়িটা ভালো করে দেখে, তারপর ক্যারোলিনকে পরীক্ষা করে বলে এটা খুব শক্তিশালী আর ভয়ঙ্কর এন্টিটি, এটা ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু এখনো পুরোপুরি পারেনি। সে আরো বলে তোমার মেয়ে খুব শক্তিশালী, তাই সে এটাকে কোনোভাবে আটকে রাখতে পারছে, কিন্তু বেশি দিন পারবে না, আমি এটাকে নিজের মধ্যে নিতে পারি। এরপর সে তার প্রক্রিয়া শুরু করে। ক্যারোলিনকে বিছানায় শুইয়ে সে বলে চোখ বন্ধ করো, রিল্যাক্স হও, তোমার জীবনের সবচেয়ে ভালো সময়টা নিয়ে ভাবতে থাকো। ক্যারোলিন বলে যখন আমি আমার বাবার সাথে মাছ ধরতে যেতাম। তখন সে বলে ভাবো তুমি এখন বাবার সাথে মাছ ধরতে যাচ্ছ। কিন্তু তখনই তার আসল চেহারা সামনে আসে। সে আসলে একজন প্রতারক এবং ক্যারোলিনের সঙ্গে খারাপ কিছু করতে চাইছিল। ঠিক তখনই ক্যারোলিন হঠাৎ উঠে বসে, তার চোখ কালো হয়ে যায়, মানে ডিমন ভর করেছে। সেই লোকটিকে জোরে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি গিয়ে আলমারিতে ধাক্কা খেয়ে পড়ে যায়। ডিমন তার মুখ দিয়ে কথা বলে এইভাবে কতজনের সাথে করেছিস। ডিমন তার সব গোপন কথা জেনে তাকে ভয় দেখায়। বাইরে থেকে শব্দ শুনে জুলস ভয় পেয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। তখন দরজা খুলে লোকটি শক্ট অবস্থায় বের হয়ে যায়। কিছুই না বলে সে চলে যায়। হঠাৎ দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জুলস দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু খুলতে পারে না। এরপর সে লোকটার পিছু নেয়। লোকটা কিচেনে গিয়ে একটা বড় ছুরি নেয়, নিজের হাত টেবিলে রেখে এক আঘাতে 4টা আঙ্গুল কেটে ফেলে। এটা দেখে জুলস চিৎকার করে ওঠে, কিন্তু লোকটির মুখ থেকে কোনো শব্দই বের হয় না, যেন সে কারো নিয়ন্ত্রণে আছে। সে কাঁদতে কাঁদতে কাটা আঙ্গুলগুলো তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। ডনও সবকিছু দেখে ফেলে, যা তাকে আরো মানসিকভাবে আঘাত দেয়। জুলস তাকে জড়িয়ে ধরে বলে কিছু হয়নি বাবা, তুমি কিছুই দেখোনি। এরপর ক্যারোলিন আবার স্বাভাবিক হলে জুলস তার ক্ষতগুলোতে ওষুধ লাগাতে থাকে এবং বলে এই ক্ষতগুলো 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। কিন্তু ক্যারোলিন বলে ক্ষত তো ঠিক হবে মা, কিন্তু ওই ডিমন যাবে কখন? এটা আমাকে ছাড়বে না, আমাকে কিছু করতে হবে। এরপর সে ইন্টারনেটে খুঁজতে থাকে এবং একটি রিচুয়াল সম্পর্কে জানতে পারে। তারপর সে মার্নির কাছে গিয়ে বলে আগামীকাল আমরা একটা গেম খেলবো, তোমার খরগোশটাও নিয়ে এসো। পরদিন মার্নি খরগোশ নিয়ে এলে ক্যারোলিন তাকে সেই পুরনো টাওয়ারে নিয়ে যায়। সেখানে গিয়ে ব্যাগ থেকে লাল স্প্রে বের করে মাটিতে একটা শয়তানি চিহ্ন আঁকে। এরপর সেই খরগোশটাকে তুলে ধরে বলে হে অশুভ শক্তি, আমার এই উৎসর্গ গ্রহণ করো এবং আমার ভেতরের জিনিসটাকে বের করে দাও। তারপর সে খরগোশটাকে মারতে যায় এবং ব্যাগ থেকে বড় ছুরি বের করে। তখন মার্নি বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। সে বলে না, আমি এই গেম খেলবো না। ক্যারোলিন বলে এটা কোনো গেম না, এটা সিরিয়াস ব্যাপার। সে খরগোশটা ছিনিয়ে নিতে চায় কিন্তু মার্নি দিতে চায় না। দুজনের মধ্যে টানাটানি শুরু হয়। হঠাৎ ক্যারোলিনের চোখ আবার কালো হয়ে যায়। এটা দেখে মার্নি ভয় পেয়ে তাকে ধাক্কা দেয়। ক্যারোলিন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। মার্নি ভয় পেয়ে খরগোশ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্যারোলিন সারাদিন সেখানেই পড়ে থাকে। যখন তার জ্ঞান ফেরে তখন রাত হয়ে গেছে। সেখান থেকে সে সরাসরি চার্চে যায়। সেখানে নান বসেছিল। ক্যারোলিন অনুরোধ করে প্লিজ আমাকে সাহায্য করুন, কিন্তু নান বলে আমি কিছুই করতে পারবো না, আমি বাধ্য। তখন ক্যারোলিন রাগ করে বলে আমার যদি কিছু হয় তার দায় আপনার। এরপর সে বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা খুব রেগেছিল। তুমি কোথায় ছিলে? জানো আমি কত চিন্তায় ছিলাম। ক্যারোলিন বলে আমি মার্নির সঙ্গে ছিলাম। এই কথা শুনে তার মা তাকে চড় মারে এবং বলে কাউকে না জানিয়ে কেন সে বের হয়েছে। এতে রেগে গিয়ে ক্যারোলিন বেসমেন্টে চলে যায় এবং তার বাবার হুইল চেয়ারে বসে থাকে। কিছুক্ষণ পর তার মা এসে ক্ষমা চাইতে চায়, কিন্তু ক্যারোলিন তখনও রেগেছিল। সে বলে আমাকে একটু একা থাকতে দাও। ঠিক তখনই তার চোখে পড়ে সেখানে রাখা পোকা মারার স্প্রের দিকে।
এরপর ক্যারোলিন সেই পোকাটাকে মানে ওই ডিমনটাকে মারার জন্য নিজের মুখের ভেতরে স্প্রে করে দেয়। এতে স্বাভাবিকভাবে তার শরীর একেবারে খারাপ হয়ে যায়, সে মাটিতে পড়ে যায়। তখনই তার মা দৌড়ে এসে তাকে সেই অবস্থায় দেখে আর এখানেই দৃশ্যটা কেটে যায়। এরপর দেখা যায় ক্যারোলিন হাসপাতালে আছে। তার জ্ঞান ফেরার পর দেখে তার মা পাশেই ঘুমিয়ে আছে। সেই উঠে বাথরুমে যায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের ডিমনের সঙ্গে কথা বলতে থাকে। সে বলে, আমি তোর কাছে হার মানব না, তোকে আমার শরীর থেকে বের করবই। তখন ডিমন বলে, তুই পারবি না, আমি তোকে কখনোই ছাড়ব না, তাই লড়াই বন্ধ করে চুপচাপ আত্মসমর্পণ কর। ক্যারোলিন জবাব দেয়, না, কখনোই না। তখন ডিমন বলে, আজ নয়তো কাল তোকে হার মানতেই হবে। এরপর সেই ডিমন পুরোপুরি তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তাকে নিয়ে ফাদারের রুমের দিকে যেতে থাকে। ঠিক তখনই নানও হাসপাতালে এসে ফাদারকে দেখতে যাচ্ছিল, কিন্তু ডিমন তার আগেই পৌঁছে যায়। ফাদার দরজা খোলার পর ভাবেন নান এসেছে, কিন্তু আসলে সেটা ছিল ডিমন, আর সে ফাদারের উপর আক্রমণ করে। যখন নান সেখানে পৌঁছায় তখন সব শেষ। ফাদারের মুখ থেকে কালো কিছু বের হচ্ছিল আর এক কোণে ক্যারোলিন বসেছিল। নান বুঝতে পারে এটা ক্যারোলিন নয়, ডিমন করেছে। তাই সে তাকে বলে, মুখ পরিষ্কার করো আর এখান থেকে বের হয়ে যাও। এরপর দৃশ্য বদলে দেখা যায় ডাক্তার ক্যারোলিনকে পরীক্ষা করে জানায় যে সে এখন পুরোপুরি ঠিক আছে এবং তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। বাড়িতে ফিরে এসে দেখে মেই ডনের যত্ন নিচ্ছে। মেই তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কিন্তু ক্যারোলিন রুক্ষভাবে বলে, এতে তোমার কি, তুমি তো আমার মা নও। এই কথা শুনে জুলস তাকে থামায় আর সে চুপচাপ নিজের রুমে চলে যায়। অন্যদিকে নান নিজেই সিদ্ধান্ত নেয় ক্যারোলিনের এক্সোসিজম করবে এবং তার প্রস্তুতি নেয়। এরপর সে তাদের বাড়িতে আসে। জুলস তাকে জিজ্ঞাসা করে ফাদারের অবস্থা কেমন। নান জানায় তিনি কোমায় আছেন। তারপর নান ক্যারোলিনের কাছে গিয়ে বলে, আমি চেষ্টা করব, কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছি না। এরপর সে এক্সোসিজম শুরু করে। প্রথমেই ক্যারোলিনের গলায় ক্রস পরিয়ে দেয়, কিন্তু অদ্ভুত বিষয় হলো এতে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। সাধারণত ডিমন এতে রেগে যায় বা চিৎকার করে, কিন্তু এখানে কিছুই হয় না। এমনকি নান যখন বাইবেলের বাক্য পড়তে থাকে তখনও কোনো পরিবর্তন আসে না। ক্যারোলিন নিজেও বলে এটা কাজ করছে না। তখন সে বলে, এখন একটাই উপায় বাকি। সে ব্যাগ থেকে বড় একটা ছুরি বের করে। নান তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সে উল্টো নানকে হুমকি দেয়। তারপর নিজেকে আঘাত করতে যায়, কিন্তু ঠিক তখনই ছুরিটা তার হাত থেকে ছিটকে পড়ে। আসলে ডিমনই সেটা করে। এরপর ডিমন তার উপর ভর করে। নান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি তাকে কেন বাঁচালে? ডিমন বলে, এটাই আমার কাজ। নান জিজ্ঞাসা করে, তুমি কে? সে বলে, আমার অনেক নাম আছে। নান তাকে চলে যেতে বলে এবং তার সামনে প্রার্থনা শুরু করে, কিন্তু তাতেও কিছু হয় না। বরং ডিমন নিজেই সে প্রার্থনা নকল করে বলতে থাকে এবং বলে, তোমার প্রার্থনায় আমার কিছুই হবে না, বরং আমি আরো শক্তিশালী হব আর এতে ক্যারোলিনেরই কষ্ট বাড়বে। এরপর সে সরে যায় এবং ক্যারোলিন অজ্ঞান হয়ে পড়ে। নান তাকে জাগিয়ে তোলে এবং বলে, দুঃখিত, আমি তাকে বের করতে পারলাম না, কিন্তু মনে হয় সে তোমাকে ক্ষতি করতে চায় না, বরং রক্ষা করতে চায়। কিন্তু ক্যারোলিন এটা মানতে চায় না। সে উঠে দৌড়ে চলে যায় আর নান তার পিছু নেয়। দেখা যায় ক্যারোলিন সেই টাওয়ারের দিকে দৌড়াচ্ছে। সেই উঠে ট্যাঙ্কের কাছে পৌঁছে ঢাকনা খুলে ভেতরে লাফ দেয় এবং ডুবে যেতে থাকে। কিছুক্ষণ পর নান এসে তাকে টেনে তোলে। এরই মধ্যে তার মা আর ডনও সেখানে গিয়ে পৌঁছায়। নান তাকে জাগানোর চেষ্টা করে। ঠিক তখনই ক্যারোলিন জোরে কাশি দেয় আর তার মুখ দিয়ে সেই পোকা সদৃশ এন্টিটি বের হয়ে আসে। ক্যারোলিন জ্ঞান ফিরে পেয়ে সেটা দেখে এবং তখনই মারতে যায়, কিন্তু সেটা উড়ে পালিয়ে যায়। নান জিজ্ঞাসা করে, এটা কি এখন তোমার শরীর থেকে বের হয়ে গেছে? ক্যারোলিন বলে, চেক করে দেখি তাহলে। এই বলে হঠাৎ সে নানকে জোরে লাথি মারে। ফলে নান ওপর থেকে নিচে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এটা দেখে ডনের মনে তার বাবার মৃত্যুর কথা ভেসে ওঠে। তখনই ভয়ঙ্কর সত্যটা সামনে আসে। ক্যারোলিনের বাবা আসলে নিজে নিজে পড়ে মারা যায়নি, বরং ক্যারোলিনই তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ডন নিজের চোখে দেখেছিল ক্যারোলিনই তার বাবাকে মেরেছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যের ধাক্কায় সে এতদিন কিছুই বলতে পারছিল না, কিন্তু এখন সে আবার কথা বলতে শুরু করে এবং সত্যটা সবার সামনে বলে দেয়, তার বাবাকে হত্যা করেছে ক্যারোলিনই। এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। আসলে ক্যারোলিন কোনো ডিমন দ্বারা আক্রান্ত ছিল না। সে নিজেই একজন সাইকোপ্যাথ, ভেতর থেকে ইভিল। যাকে সবাই ডিমন ভাবছিল সেটা আসলে কোনো শয়তান না, বরং একটা প্রাচীন মিশরীয় এন্টিটি, যার কাজই হলো প্রোটেকশন, অর্থাৎ খারাপ শক্তিকে থামানো এবং নিয়ন্ত্রণে রাখা।
এর আগে এই অ্যান্টিটি আরেকজন ছেলের শরীরে ছিল যে নিজেও ছিল একজন খুনি। সে নিজের ভাইকে মেরে ফেলেছিল এবং ধরা পড়ার পর সব দোষ চাপায় ডিমনের উপর। কিন্তু যখন তার মা সেটা বিশ্বাস করেনি তখন সে নিজের মাকেই আক্রমণ করতে যায়। ঠিক তখনই অ্যান্টিটি তাকে থামিয়ে দেয়। যদি সত্যিই ডিমন হতো তাহলে আগে তার চোখ কালো হয়ে যেত, তারপর সে আক্রমণ করত। কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছিল, প্রথমে আক্রমণ, পরে চোখ কালো। মানে অ্যান্টিটি তাকে থামাচ্ছিল, কিন্তু তার মা সেটা বুঝতে না পেরে ছেলেকে গুলি করে দেয়। এরপরই অ্যান্টিটি নতুন হোস্ট খুঁজতে বের হয় এবং সে খুঁজে পায় ক্যারোলিনকে, কারণ সে বুঝে গিয়েছিল ক্যারোলিন নিজের বাবাকে মেরেছে এবং ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু করতে পারে। তাই তার ভেতরে ঢুকে এই অ্যান্টিটি আসলে তাকে নিয়ন্ত্রণ করছিল যাতে সে আর কাউকে ক্ষতি করতে না পারে। পোকাটি তার ভেতরে থাকা অবস্থায় ক্যারোলিন কখনো পুরোপুরি খারাপ কিছু করতে পারেনি। এখন প্রশ্ন হলো, সে নিজের বাবাকে কেন মেরেছিল? আসলে মেই আর জুলস এই দুইজনের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল না, তার থেকেও বেশি কিছু ছিল। বুঝতেই পারছেন, মেই আসলে একজন লেসবিয়ান, তাই জুলসের প্রতি তার একটা আকর্ষণ ছিল। জুলসেরও মাঝে মাঝে কিছু অনুভূতি হয়, কিন্তু সে কনফিউজড, পুরোপুরি এই সম্পর্কে জড়াতে পারেনি। এই সব কিছুই ক্যারোলিন জানত, তাই সে মেইকে একদম পছন্দ করত না। মেয়ের প্রতিদিন বাড়িতে আসাও তার ভালো লাগতো না। তার মনে হতো মেয়েই তার মাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এই রাগ আর বিরক্তি থেকে সে নিজের বাবাকে মেরে ফেলে, কারণ তার বাবা ছিল অসহায়, কিছুই করতে পারত না, এমনকি তার মাকেও থামাতে পারত না। এই কারণে সে তার বাবাকেই সরিয়ে দেয়। আর এরপর তার পরের টার্গেট ছিল মেই। সেই রাতেই সে রাস্তা দিয়ে তাকে মারতে চেয়েছিল। সে জানতো মেই কোথায় কাজ করে, কোন পথে যায়, কিন্তু অ্যান্টিটি তাকে সেটা করতে দেয়নি, তাকে থামিয়ে দিয়েছিল। তাই সে হঠাৎ করে থেমে গিয়েছিল। এছাড়া ক্যারোলিন খরগোশকে বলি দিতে গেলেও সেই অ্যান্টিটি তাকে থামায়। এমনকি যখন সেই লোকটি ক্যারোলিনের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল তখনও অ্যান্টিটি তাকে রক্ষা করে। ফাদারের ঘটনাটাও আসলে উল্টো ছিল, তার কোনো ক্ষতি হয়নি, বরং তার ক্যান্সারই সেরে গিয়েছিল। মুখ থেকে যে কালো জিনিস বের হচ্ছিল সেটাই ছিল তার অসুখ, যেটা অ্যান্টিটি টেনে বের করে দেয়। কারণ এটা কোনো খারাপ শক্তি নয়, বরং ভালো শক্তি ছিল। এই কারণে ক্রস, প্রার্থনা বা এক্সোসিজম কোনো কিছুই ক্যারোলিনের উপর কাজ করছিল না। কিন্তু যখন ক্যারোলিন বুঝে যায় তার ভিতরের এই অ্যান্টিটি তাকে খুন করতে দিচ্ছে না, তখন সে এটাকে বের করে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। নিজেকে আঘাত করা, মুখে স্প্রে দেওয়া, ছুরি দিয়ে নিজেকে কাটতে যাওয়া, সবই করেছে শুধু এটাকে বের করার জন্য। এমনকি শয়তানের কাছেও যায় সাহায্যের জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। শেষে সে বুঝে যায় এই অ্যান্টিটির সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রোটেকশন। তাই সে পানির ট্যাঙ্কে লাফ দেয়। যদি সে মারা যেত তাহলে দায় পড়ত অ্যান্টিটির উপর, আর যেহেতু অ্যান্টিটির কাজই হলো বাঁচানো, তাই সে তাকে বাঁচাতে গিয়ে অ্যান্টিটি তার শরীর ছেড়ে চলে যায়। এবার ক্যারোলিন পুরোপুরি মুক্ত। আর মুক্ত হয়ে সে কি করে? প্রথমে নানকে মেরে ফেলে, শুধু এটা নিশ্চিত করার জন্য যে অ্যান্টিটি সত্যি চলে গেছে কিনা। এখন আর তাকে কেউ থামাতে পারবে না। সবকিছুর পরও জুলস কিছুই বলে না, কারণ শত হলেও সে একজন মা, আর মা সবসময় নিজের সন্তানকে বাঁচাতে চায়, সে যতই খারাপ হোক না কেন। ক্যারোলিনও প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনোই কোনো খারাপ কাজ করবে না, ভালো মেয়ে হয়ে থাকবে। ডনও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়, সবকিছু যেন ঠিক হয়ে যাচ্ছে। এইভাবেই গল্পে এগোয়, কিন্তু শেষটায় সবকিছুই ভেঙে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় জুলসের সেই বান্ধবী মেই সেই রাস্তা দিয়ে আসছে। হঠাৎ করেই তার গলা কেটে যায়, মাথার শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়, কারণ সেখানে খুব পাতলা একটা তার টানা ছিল যা সে দেখতে পায়নি। তার কিভাবে লাগানো ছিল? ওই ডিভাইস দিয়ে যেটা ক্যারোলিনের ছিল। আর এই ফাঁদটা কে পেতেছিল? ক্যারোলিন। যে কাজটা সে আগে করতে পারেনি অ্যান্টিটি থাকার কারণে, এবার সে সেটাই করে দেখিয়েছে। আর এই ডার্ক, শকিং এবং ডিস্টার্বিং এন্ডিংয়ের মাধ্যমেই এই গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।